নমস্কার, আমি দেবাশিস মৈত্র। দেবাশিস স্যারের ক্লাস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি এর আগের দিন বলেছিলাম যে আজকে সেদিন আমি বলেছিলাম আগের দিনের ক্লাসেতে সেদিন আমি বলেছিলাম যে নিয়ম কানুন ভর্তির, রামকৃষ্ণ মিশনের বিভিন্ন স্কুলে ভর্তির নিয়ম কানুন সম্পর্কে বলেওছিলাম। এবং সেদিন আমি এটাও অঙ্গীকার করেছিলাম যে আজকে মানে সেকেন্ড এপিসোডটায়, তার মানে আজকের এপিসোডে আমি কোয়েশ্চেনের প্যাটার্ন বলবো, কী ধরনের প্রশ্ন আসে। নাম্বার বিভাজন আগের দিন বলেছিলাম আমি, কাজেই নম্বর বিভাজনের দিকে আর যাচ্ছি না। আজকে শুরু করব কোয়েশ্চেনের প্যাটার্ন। 3টে সাবজেক্টে পরীক্ষা নেওয়া হয়, বাংলা, অঙ্ক এবং ইংরেজি। আর একমাত্র পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে 10 নম্বরের একটি পরীক্ষা নেওয়া হয়, সেটা হচ্ছে জিআই, জেনারেল ইন্টেলিজেন্স। আমি জেনারেল ইন্টেলিজেন্স নিয়ে বলবো না, তার কারণ হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্সটা পুরোপুরি জেনারেল নলেজ কেন্দ্রিক, মানে সাধারণ জ্ঞান কেন্দ্রিক। তার জন্য কয়েকটা বই পড়তে হয়। একটা বইয়ের নাম আমি এখনই বলছি, সেই বইটা পড়তে পারেন। সেই বইটা হচ্ছে মুনলাইট বলে একটা প্রকাশনী আছে, মুনলাইট প্রকাশনীর আমার নলেজ ব্যাংক পার্ট 3। আমার নলেজ ব্যাংক পার্ট 3 মুনলাইট প্রকাশনীর। এটা যদি পড়েন, তাহলে যদি পড়ান বাচ্চাদের, তাহলে জিআই এর অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করছি। মাঝখানে কোশ্চেন নিয়ে শুরু করার, কোশ্চেনের প্যাটার্ন বলার আগে একটা কথা বলে নিই। সেটা হচ্ছে যে আমি নিজে একটি কোচিং পরিচালনা করি। সেই কোচিংটা একেবারেই অনলাইন কোচিং, যেহেতু সারা পশ্চিমবঙ্গ থেকে আমার স্টুডেন্টসরা আসে। তো ওই অনলাইন কোচিংটা মোটামুটি সোমবার আর শুক্রবার, এখন পর্যন্ত যে শিডিউল ঠিক আছে সেটা হচ্ছে সোমবার আর শুক্রবার আমি ক্লাস নিই। রাত্রির 8টায় ক্লাস 5-এর, তার আগে সন্ধ্যে 6:30 থেকে হয় ক্লাস 1-এর ক্লাস। পুরোটাই অনলাইন প্রসেস। তো এই অনলাইন ক্লাসে যদি কেউ জয়েন করতে চান, মানে আপনার বাচ্চাকে যদি জয়েন করাতে চান, তাহলে আমার যে নাম্বারটা স্ক্রিনে দেখা যাচ্ছে 8337070688, এই নাম্বারে আমাকে ফোন করে নিতে পারেন। আসছি প্রশ্নের প্যাটার্নে। শুরু করছি বাংলা দিয়ে। বাংলাতে কত নাম্বার থাকে এর আগের দিন বলেছিলাম, ওটার পুনরাবৃত্তি করার দরকার নেই। কি কি থাকে আমি বলছি। যেমন ধরুন, বাংলায় সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ একটা অবশ্যম্ভাবী প্রশ্ন, মানে অবশ্যই থাকবে সন্ধি বিচ্ছেদ। আর কি থাকবে, কোন ধরনের সন্ধি বিচ্ছেদ থাকবে। সন্ধি বিচ্ছেদ থাকবে কিন্তু একটু একটু জটিল, মানে ক্লাস 5-এ যে ধরনের সন্ধি বিচ্ছেদ করানো হয় সেই ধরনের সন্ধি বিচ্ছেদ এখানে থাকে না। থাকে ধরুন গন্তব্য সন্ধি বিচ্ছেদ করো, ধরে নেওয়া যাক পাবক সন্ধি বিচ্ছেদ করো। ধরুন বলা হলো প্রৌঢ় সন্ধি বিচ্ছেদ করো, বলা হলো আশ্চর্য সন্ধি বিচ্ছেদ করো। এইরকম সন্ধি বিচ্ছেদ থাকে। থাকে বানান শুদ্ধিকরণ। এর আগের দিনই বলেছিলাম, ভুল বানান দিয়ে দেবে, বানানটাকে শুদ্ধ করতে হবে। আর কি থাকে বিপরীত শব্দ। কীরকম, দুটো নমুনা বলি। একটা হচ্ছে ধরুন সুশিক্ষা, তারপরে ধরুন অন্ধ। অন্ধর বিপরীত শব্দ কি হবে? অন্ধর বিপরীত শব্দ, সুশিক্ষার বিপরীত শব্দটা ইজি, তো অশিক্ষা হবে সুশিক্ষার বিপরীত শব্দ। কিন্তু অন্ধ, এই বিপরীত শব্দটা একটু টাফ। অন্ধর বিপরীত শব্দ কি হওয়া উচিত? অনেকে অনেক রকম বিপরীত শব্দ বলে, কিন্তু অধিকাংশই ভুল হয়ে যায়। অন্ধের বিপরীত শব্দ হচ্ছে চক্ষুষ্মান। চক্ষুষ্মান বিপরীত শব্দ হচ্ছে অন্ধ। আসছি, যেমন বিপরীত শব্দে থাকে অস্ত, উদয়, খুব সোজা। প্রশংসা, যশ, এইগুলো থাকে বিপরীত শব্দে। এইবার কিছু কিছু সংজ্ঞা থাকে এবং কিছু কিছু উদাহরণ থাকে। যেমন ধরুন বলল যে ঘোষ বর্ণ কাকে বলে। যেমন ধরুন বলা হলো যে নাসিক্যি ভবন কি। অথবা সংজ্ঞা চাওয়াই হলো না, বলল নাসিক্যি ভবনের কয়েকটি উদাহরণ দাও। কিংবা বলা হলো যে অল্পপ্রাণ বর্ণের দুটি উদাহরণ লেখো। এইরকম দেওয়া থাকে। আর কি দেওয়া থাকে? আর দেওয়া থাকে হচ্ছে কতগুলো বাক্য দেওয়া থাকবে। বাক্যের মধ্যে কিছু শব্দের নিচে দাগ দিয়ে দেওয়া থাকবে, কিছু পদের নিচে দাগ দিয়ে দেওয়া থাকবে। বলা হবে যে পদ নিরূপণ করো। তার মানে ওই বাক্যটার মধ্যে যে দাগ দেওয়া অংশগুলো, সেগুলো বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় না ক্রিয়া, সেটা নির্ণয় করতে হবে। কিন্তু পাশাপাশি আরেকটা প্রশ্ন থাকে এটার সঙ্গে, সেটা হচ্ছে
বলেই দেবে, সেটা হচ্ছে বিশেষ্য পদের শ্রেণীবিভাগ দেখাও। তার মানে বিশেষ্য পদ অনেক রকমের, নামবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, যাই হোক এইগুলো তো ক্লাসে আলোচনা করি আমি, সেই জন্য আর এখানে বলছি না। তো এই বিশেষ্য পদের ক্লাসিফিকেশন লিখে দিতে হয় সেটা, মানে ইংরেজিতে যাকে বলে প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এইগুলোকে ইংরেজি তো নয়, এটা বাংলা, তো এইটাকে ওইভাবে ক্লাসিফাইটা করে দিতে হয়। আর কি থাকে? আর থাকে হচ্ছে বচন নির্ণয় করো। বচন নির্ণয় শব্দ বলে দিতে পারে, শব্দের বচন, কোনো একটা শব্দ বলে দিল, তার বচন নির্ণয় করো, এইভাবেও আসতে পারে। অনেক সময় আসে কি, বাক্য দিয়ে দিল, বাক্যের মধ্যে আবার যথারীতি হয় স্থূলাক্ষর করে দিল একটা শব্দকে, অথবা সেই শব্দটার নিচে দাগ দিয়ে দিল, দিয়ে বললো বচন নিরূপণ করো। আর কি থাকে? আর থাকে হচ্ছে কম্প্রিহেনশন টেস্ট। কম্প্রিহেনশন টেস্টে বেশিরভাগ ক্ষেত্রে গদ্য দেওয়া হয়, 5 লাইন 6 লাইনের একটা গদ্যের অংশ চেপে দেওয়া হলো, চেপে দিয়ে ওই গদ্য থেকেই প্রশ্ন করবে, প্রশ্ন করা থাকে, তার উত্তর লিখতে হয়। একটা জিনিস মাথায় রাখতে হয় এই জায়গাগুলোয়, সেটা হচ্ছে যে গদ্যাংশ পড়ে গদ্যাংশের মধ্যেই উত্তরগুলো আছে প্রশ্নের। তো একটা জিনিস যেটা খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে যে আমরা যখন উত্তর লিখবো তখন কিন্তু গদ্যাংশ থেকে হুবহু ভার্বেটিম কোট করবো না। তার মানে গদ্যাংশে যে বাক্যটুকু লেখা আছে আমরা ওই বাক্যটা প্রশ্নের উত্তরে তুলে দেবো না, এটা ডিসকোয়ালিফিকেশন। আর কি থাকে? থাকে বাক্য রচনা। বাক্য রচনার ক্ষেত্রে একটু সাবধানতা নেওয়া দরকার। কীরকম সাবধানতা? না, বাক্য রচনা ধরুন বলা হলো যে আকাশ, তো এইখানে বাচ্চারা বাক্য রচনা করে আকাশের রং নীল, ঠিক, মানে ব্যাকরণগতভাবে ঠিক বাক্য, কিন্তু এটা আপ টু দি মার্ক হলো না, মানে আপ টু দ্য স্ট্যান্ডার্ড হলো না। ক্লাস 5-এ পরীক্ষা দিচ্ছে আপনার বাচ্চা, সেটা দেখতে হবে বাক্যটা যাতে ঠিকভাবে লেখা হয় এবং তার যেন একটা অর্থ থাকে। আর দ্বিতীয় জিনিস যেটা খেয়াল রাখার দরকার, যেটা আমরা অনেকে জানি না, আমরা ভুল করি, সেটা হচ্ছে আমরা বাক্য রচনায় বাক্য শুরু করি একদম সর্বনাম পদ দিয়ে, মানে প্রোনাউন দিয়ে বাক্য শুরু করি। সব সময় মাথায় রাখবেন, সর্বনাম পদ দিয়ে বাক্য রচনায় বাক্য শুরু করা যাবে না, ঠিক আছে? তাহলে সবসময় আগে নাউন ব্যবহার করবেন, মানে আগে নামপদ ব্যবহার করবেন, বিশেষ্য পদ দিয়ে শুরু করবেন, মাঝখানে যদি দরকার হয় আপনি সর্বনাম পদ ব্যবহার করতে পারেন, কিন্তু শুরুতে কখনো সর্বনাম পদ ব্যবহার করবেন না। আর কি থাকে? আর থাকে যেটা, সেটা হচ্ছে যে আমরা জাম্বলড লেটার্স তো থাকেই, জাম্বলড লেটার্স থাকে, মানে এলোমেলো করে সাজিয়ে শব্দ তৈরি করো, এটা যেমন থাকে সামান্য 1 নম্বর 2 নম্বরের থাকে, পাশাপাশি আর যেটা থাকে সেটা হচ্ছে জাম্বলড ওয়ার্ডস থাকে। তার মানে এলোমেলো শব্দ করে দেওয়া থাকে, সেটাকে সাজিয়ে বাক্য গঠন করতে হয়, সেটাকে সাজিয়ে পুরো বাক্যটাকে লিখতে হয়, এইটা একটা থাকে। এইটা মাঝে মাঝে একটু বিড়ম্বনা দেয় ছাত্রদের। আর কি থাকে? আর থাকে হচ্ছে ধরুন একটা লিস্টে কতগুলো শব্দ বলে দিল, একটা শব্দের লিস্ট দেওয়া থাকলো, লিস্ট দেওয়া থাকা নিচে কতগুলো শূন্যস্থান থাকলো, শূন্যস্থান দেওয়া থাকলো, বাক্যের মধ্যেই শূন্যস্থান দেওয়া আছে। এইবার বলা হবে যে ওপর থেকে, ওই ওপরের যে মানে স্টক থেকে শব্দ নিয়ে, ওপরে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। আসবে সোজা প্রশ্ন, এটা এমন কিছু জটিল না, একটু ভালো করে যদি খেয়াল করা যায় তাহলে বাচ্চারা এই প্রশ্নটা করতে পারে। আরও কিছু কিছু জিনিস থাকে, যেমন ধরুন লিঙ্গ পরিবর্তন থাকে, যেমন ধরুন আগেই বলেছি যে বিপরীত শব্দ থাকে। আর যেটা থাকে সেটা হচ্ছে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। এর একটা বিশাল খুব বড়সড় লিস্ট মুখস্থ রাখতে হবে সমচ্চারিত ভিন্নার্থক শব্দের। কারণ হচ্ছে যে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ দিয়ে শুধু কখনো কখনো অর্থ চাওয়া হয়, যে সমচ্চারিত ভিন্নার্থক শব্দের অর্থ পার্থক্য দেখাও, এবং এরকমও বলা থাকে। আবার বলা হয় কোথাও কোথাও, আর একটু স্ট্যান্ডার্ড স্কুলগুলোতে কোশ্চেন হয় যে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ তো দিলই, তার অর্থ পার্থক্য নিরূপণ করে সেগুলো দিয়ে বাক্য রচনা করে। কাজে এই দিকটা একটু ভালো করে পড়তে হবে, এটাও কিন্তু মুখস্থ রাখার দরকার। আর একটা জিনিস থাকে, যেমন একটা পদের বিভিন্ন অর্থে একটা পদের ব্যবহার, এর আগের দিন হয়তো বলেছিলাম আমি। যেমন ধরুন মাথা, মাথা মানে তো এমনিতে আমাদের মস্তক, শির। আর একটা মাথা কি? আর একটা মাথা মানে প্রধান। যেমন ধরুন নাক, নাক মানে একটা নাক তো নাসিকা, এটা বাচ্চারা জানে, বাক্য রচনা করতে হবে কিন্তু। যখনই বলবে যে একটা শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করো, তো বিভিন্ন অর্থ মানে বলেই দেওয়া থাকবে অন্তত 2টি অর্থে ব্যবহার করো। এক দেয়া থাকলো নাক, নাক মানে একটা নাক হচ্ছে নাসিকা, বাক্য রচনা করতে হবে। আর একটা কি? আর একটা হচ্ছে নাক গলানো।
নাক গলানো অর্থে নাক, বাক্য রচনা করে দেখাতে হবে। আর কি থাকে, কখনো কখনো কোনো কোনো স্কুলে কারক কারক নির্ণয় করতে দেওয়া থাকে, বিভক্তির নির্ণয় করতে বলা হয় না, কারণ কারক এবং তার সঙ্গে বিভক্তি এটা ক্লাস 5-এর সিলেবাসে নেই, সরকারি সিলেবাসেও নেই। তো কারকটাও খুব কম স্কুলেই পড়ানো হয়। যাই হোক, তো কারক নিয়ে কারকের ওপর প্রশ্ন আসে, হয় স্থূলাক্ষর শব্দ দিয়ে দেবে অথবা শব্দের নিচে দাগ দিয়ে দেবে একটা বাক্যের মধ্যে, বলবে কারক নির্ণয় করো। আর কি থাকে, আর থাকে হচ্ছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশের একটা বড়সড় লিস্ট আছে, এই লিস্টটাকে কিন্তু মনে রাখতে হবে। যেমন ধরুন, উটের শাবক কি বলে, বেড়ালের ডাক কি বলে। এবার এই প্রশ্নগুলো, এইগুলো একটু আনকমন প্রশ্ন, এই আনকমন প্রশ্নগুলোকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে যে খুব বেশি যেগুলো সাধারণ, যেমন ধরুন যার 2 হাত সমান চলে, বাচ্চারা এটা বলে দেবে সব্যসাচী, এইগুলো বাচ্চাদের গার্জিয়ান বা প্রাইভেট টিউটর এগুলো মুখস্থ করিয়ে রাখে। কিন্তু যেগুলো করায় না সেগুলো হচ্ছে যে, এই যেমন বললাম উটের শাবক মানে উটের বাচ্চা, তাকে কি বলে, করব, করব করব বলে। যেমন ধরুন বললো বেড়ালের ডাক, ঠিক আছে, এবার অধিকাংশ বাচ্চা ম্যাও লিখবে, এটা ভুল। বেড়ালের ডাক হচ্ছে জীবন, বর্গের জয় হর্ষই বদ উৎপন্ন জীবন, হ্যাঁ, আবার বর্গের জয় দীর্ঘই হলে কিন্তু প্রাণ হয়ে গেল। তো এইভাবে করতে হবে। যেমন ধরুন বললো ব্যাঙের ডাক, ব্যাঙের ডাক তো গ্যাঙর গ্যাং নয়, ব্যাঙের ডাকের একটা শব্দ আছে, নির্দিষ্ট শব্দ আছে যেটা দিয়ে ব্যাঙের ডাককে বোঝানো হয়, সেটা হচ্ছে মকমক, মক মক মকমক। তো যাই হোক, এইগুলো থাকে। আর কি থাকে, আর থাকে হচ্ছে একটা পত্র রচনা থাকে। পত্র রচনা কীরকম, যে হয় প্রধান শিক্ষককে ছুটির আবেদন জানিয়ে লেখো, অথবা তুমি কোনো চিড়িয়াখানা বেড়াতে গিয়েছো কিংবা বনভোজনে গিয়েছো মানে পিকনিকে, অথবা তুমি কোনো একটা জায়গা বেড়াতে গিয়েছো, সে তার অভিজ্ঞতা জানিয়ে জায়গাটা কেমন লেগেছে সেটা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো, এই ধরনের আসে। অথবা প্রধান শিক্ষককে ছুটির দরখাস্ত, হয় তুমি আগে চিঠি লিখছো যে তুমি ছুটি নেবে, অমুক কারণে কোনো বিশেষ কারণে আসতে পারবে না, এইভাবে আসতে পারে। অথবা কোনো ছাত্র 3 দিন স্কুলে যেতে পারেনি, তো এই যে 3 দিন স্কুলে যেতে পারেনি আগাম না জানিয়ে, সে তার এই 3 দিনের ছুটিটা যাতে মঞ্জুর করা হয় সেই জন্য প্রধান শিক্ষককে বা শ্রেণী শিক্ষককে যেরকম নির্দেশ দেওয়া থাকবে তাকে পত্র লেখো। এইগুলোর বিশেষ বিশেষ ফরম্যাট আছে বিভিন্ন, মানে প্রাইভেট লেটারের একরকম, অফিসিয়াল লেটারের একরকম, অ্যাপ্লিকেশনের একরকম। এই ফরম্যাটগুলোকে ভালো করে বাড়িতে শিখিয়ে দেবেন। আর থাকে যেটা, সেটা হচ্ছে অনুচ্ছেদ লেখা। অনুচ্ছেদ মানে বাংলায় প্যারাগ্রাফ, মানে বাংলায় প্যারাগ্রাফ লিখতে হবে, একটা অনুচ্ছেদে লিখতে হবে। এখানে থাকতে পারে তোমার বিদ্যালয়, বড় হয়ে তুমি কি হতে চাও, জীবনের লক্ষ্য। যেমন এখানে থাকতে পারে যে পর্যটনের মাধ্যমে শিক্ষা, মানে আমরা বেড়াতে বেরোলে অনেক কিছু শিক্ষা লাভ করি, হ্যাঁ। যেমন এখানে থাকতে পারে আমাদের দেশে কি শিশু শ্রমিক রাখা উচিত না উচিত না, এইরকম নানা ধরনের প্রশ্ন থাকতে পারে। তো যাই হোক, মানে যখনই বাংলাটা, একটা জিনিস এখানে বলে নিই, সেটা হচ্ছে আপনার সন্তান ইংরেজি মাধ্যমেই পরীক্ষায় বসুক বা বাংলা মাধ্যমের জন্য পরীক্ষায় বসুক, তো 2 মাধ্যমের জন্যই কিন্তু বাংলা পরীক্ষাটা দিতে হবে। এবং বাংলা পরীক্ষাটা কিন্তু যথেষ্টই কঠিন, একটু একটু মন দিয়ে একটু সায়েন্টিফিক্যালি পড়তে হবে। আসছি ইংরেজির সিলেবাসে। ইংরেজির সিলেবাসও খুব মজাদার। শুরুতেই একটা কম্প্রিহেনশন থাকবে। কম্প্রিহেনশন কীরকম থাকবে না, একটা ওই বাংলায় যেরকম থাকে, বাংলায় থাকে যেরকম অনুচ্ছেদ তুলে দেয়, ইংরেজিতেও একটা অনুচ্ছেদ তুলে দেবে। অনুচ্ছেদ তুলে দিয়ে কিছু কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্ন করা থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এখানেও সেই একই কথা প্রযোজ্য, সেটা হচ্ছে যে অনুচ্ছেদের মধ্যে যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো কিন্তু কখনো তোলা যাবে না, ওই 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 উত্তরটাই নিতে হবে, নিয়ে নিজের ভাষায় লিখতে হবে, তোলা যাবে না এমন কিছু ব্যাপার নেই। এটা কিন্তু স্কুলের পরীক্ষা নয়, এটা কম্পিটিটিভ পরীক্ষা, মানে প্রতিযোগিতায় যে ভালো করবে তাকে নেওয়া হবে, এটা মাথায় রাখতে হবে। কাজেই একটি ছেলে একদম ওই কম্প্রিহেনশনের প্যাসেজ থেকে একটা বাক্য তুলে দিল, তারটাও ঠিক, তাকে তো কাটতে পারবে না, এটা কারেক্ট যদি হয়তো কারেক্ট হবে। কিন্তু এক্সট্রা ওয়েটেজ কাকে দেওয়া হবে, এক্সট্রা ওয়েটেজ দেওয়া হবে তাকেই যে ওই বাক্যটার জিস্ট নিয়ে, বাক্যটার নির্যাস নিয়ে নিজের মতো করে লেখার চেষ্টা করেছে, নিজের মতো করে লিখেছে, এক্সট্রা ওয়েটেজ কিন্তু সে পাবে। তো এই এক্সট্রা ওয়েটেজগুলো কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় একটা বড় ফ্যাক্টর। কাজেই শুধু রাইট করলে হবে না, এখানে তো কোনো পাস মার্ক নেই,
এখানে কোনো কাট অফ মার্কস নেই। কাজেই এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাকে মেধা তালিকার মধ্যে আসতে হবে। মেধা তালিকার মধ্যে যদি আসা যায় তাহলে আমার চান্স হবে, আদারওয়াইজ চান্স হবে না। কাজেই রাইট বা রং মানে উত্তর ঠিক লিখলো না ভুল লিখলো এই ব্যাপারটা কিন্তু এখানে বড় জিনিস নয়। বড় জিনিস হচ্ছে উত্তর প্রত্যেকটা লিখতে হবে, উত্তর ঠিক করে তো লিখতেই হবে, গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে। আর 3 নম্বর হচ্ছে ওই যে উত্তরটা আপনার বাচ্চা লিখছে তার মধ্যে বুদ্ধিদীপ্তির ছাপ কতটা আছে সেটা কিন্তু বিচার করা হয়, পর্যালোচনা করা হয় ভালো ভালো স্কুলের ক্ষেত্রে। মানে ভালো ভালো স্কুল মানে আমি সব রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রেই বলছি আর কি, এই কথাটা হয়। আর আর কি হয়, আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে যেটা খুব কঠিন জিনিস, যেটা আজকাল স্কুলে করানোই হয় না, সেটা হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। যথেষ্ট কঠিন দেয়, তার জন্য টেন্স ভালো করে করতে হবে। টেন্স থেকে প্রশ্ন আসে। কীরকম প্রশ্ন? 3টে টেন্স, 3টে টেন্সের মধ্যে বাক্য বলে দেবে, মাঝখানে শূন্যস্থান দিয়ে দেবে, বাক্যের শেষে বা শূন্যস্থানের পাশে ভার্বটা দিয়ে দেবে ব্র্যাকেটে। এবার ভার্বটার কারেক্ট ফর্ম বসাতে হবে, এটা হচ্ছে টেন্সের প্রশ্ন। যেমন ধরুন আই টু জু লাস্ট সানডে, এবার এই ব্র্যাকেটে দেওয়া থাকলো গো। এবার লাস্ট সানডে মানে গত রোববার, বাচ্চাকে এটা কিন্তু ভেবে নিতে হবে গত রবিবার, তার মানে এটা কখনোই প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স হবে না, এই ফিউচার টেন্স হবে না, এটা পাস্ট টেন্সই হবে। তাহলে আপনার ওই যে ভার্বটা গো, গোয়ের পাস্ট ফর্মটা জানাতে হবে, শেখাতে হবে বাচ্চাকে। এটা আমি একটা সহজ উদাহরণ দিলাম, প্রশ্ন কিন্তু আরো জটিল থাকে। আর কি থাকে, ধরে নেওয়া যাক যে ইট ড্যাশ রেইন সিন্স মর্নিং, তাহলে এটাকে এই ড্যাশটার মধ্যে রেন দিয়ে রেনের যে ফর্মটা সেইটা বসাতে হবে। তার জন্য আপনাকে টেন্স পড়াতে হবে, একদম খুব ভালো করে গুলিয়ে দিতে হবে টেন্সটা মাথার মধ্যে। কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মন্ডে বা সিন্স মর্নিং। আর কি থাকে দেখা যায়, আর থাকে হচ্ছে আমি যেমন বললাম ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ঠিক তার ভাইস ভার্সাটা থাকে, মানে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি। ইংরেজি বাক্য দেওয়া থাকবে, তার বাংলা লিখতে হবে। এইখানেও একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে আমরা হুবহু বঙ্গানুবাদ করব, নাকি আমরা লিটারাল মানে আমরা আক্ষরিক বঙ্গানুবাদ করব, নাকি বাংলা যেহেতু আলাদা ভাষা তাই বাংলার ব্যঞ্জনা দিয়ে আমরা বাংলাটাকে লিখব, এইখানে মাথায় রাখবে। যেমন ধরুন রাম ইজ এ গুড বয়, এটাকে যদি আপনারা লেখেন, মানে আপনার বাচ্চা যদি লেখে রাম হয় ভালো ছেলে, একদম কেটে শূন্য বসিয়ে দেবে। রাম ভালো ছেলে, হয়টাকে এখানে উজ্জ্বল রাখতে হবে। কারণ একটাই, সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি দুটো আলাদা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের প্রকাশভঙ্গি মানে ব্যঞ্জনাটাও তো আলাদা। তো কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভার্বটাকে প্রমিনেন্ট করতে হয়, কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভার্বটাকে সাইলেন্ট করে দিতে হয়। এইগুলো কিন্তু এই অনুশীলনে ভালো করে শেখাবেন, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে, নইলে সমস্যা আছে। আর কি থাকে, আর থাকে হচ্ছে ধরে নেওয়া যাক কতগুলো বাক্য দিয়ে দেওয়া থাকলো, সেই বাক্যগুলোতে ভুল থাকবে, সেই বাক্যগুলোর ভুলগুলোকে ঠিক করে দিতে হবে। আর কি থাকবে, আর থাকবে হচ্ছে যে ধরে নেওয়া যাক যে পার্ট অফ স্পিচ লোকেট করতে দেবে, বাক্য দিয়ে দেবে, বলবে এই বাক্যের মধ্যে কোনটা কোন পার্ট অফ স্পিচ। এইবার ক্লাস 5-এ কিন্তু অ্যাডভার্বের ক্লাসিফিকেশন পড়তে হয়। তো সেই জন্য যদি কোথাও কোনো অ্যাডভার্ব থাকে, সেটা কোন ক্লাসের অ্যাডভার্ব সেটা বলতে হবে। নাউন তো বলতেই হবে, নাউনের ক্লাসিফিকেশন তো ক্লাস 1-এই আছে। তো অ্যাডভার্বের ক্লাসিফিকেশন কিন্তু ক্লাস 5-এ আছে। কোনটা কোন ক্লাসের অ্যাডভার্ব সেটা বলে দিতে হবে। অ্যাডভার্বস অফ টাইম না অ্যাডভার্বস অফ ম্যানার না অ্যাডভার্বস অফ ফ্রিকুয়েন্সি, এটা কিন্তু বলে দিতে হবে। আর কি থাকবে, আর থাকবে হচ্ছে কতগুলো বাক্য দেওয়া থাকলো, সেই বাক্যগুলোতে কতগুলো সেন্টেন্স, সেই সব সেন্টেন্সের মধ্যে প্রোনাউন দেওয়া থাকলো। এইবার বলবে যে এই প্রোনাউনগুলোর মধ্যে কোন প্রোনাউনটা কোন পার্সনে আছে, মানে প্রোনাউনটা ফার্স্ট পার্সনে আছে না সেকেন্ড পার্সনে আছে না থার্ড পার্সনে আছে, এটাকে কিন্তু লোকেট করতে হবে, এই প্রশ্ন থাকে। আর কি, আর হচ্ছে কখনো কখনো প্রশ্ন হয় যে কেস এন্ডিং কাকে বলে, মানে কারক, কারক কাকে বলে, কেস ইংরেজিতে বলে কারকের ইংরেজি কেস, বলছে কারকের সংজ্ঞা দাও, আসবে পরীক্ষায় আসে। আর কি আসবে, আর কিছু কিছু কার্ডিনাল অর্ডিনাল নাম্বারস দেবে। আর হচ্ছে আর যেটা দেবে সেটা হচ্ছে যে প্রাণীর এবং পাখির ডাক,
কালেকটিভ নাউন, এইগুলোকে ভালো করে মুখস্থ করানো। এই মোটামুটি ইংরেজিটা কাভার হয়ে গেল। এইবার আসছে অঙ্কের পার্ট। অঙ্কের শুরুতে একটা এমসিকিউ টাইপের কিছু প্রশ্ন থাকে। সেটা কোনো কোনো স্কুল 5 নম্বরের করে, কেউ কেউ 7 নম্বর, কেউ 10 নম্বরের এমসিকিউটা করে। এইবার এমসিকিউতে কি ধরনের প্রশ্ন হয়? ম্যাক্সিমামটাই ঠকানো প্রশ্ন। যেমন ধরুন 0.1 ইকুয়ালস টু 0.01, রাইট অর রং বলো। মানে এর পেছনে কিন্তু লজিক কি আছে, যুক্তি কি আছে সেটা বলতে হবে না, শুধুমাত্র লজিকটুকু বললে, মানে ইয়েস না নো, মানে রাইট না রং সেটা বললেই হবে। যেমন ধরুন যোগ বিয়োগ গুণ ভাগ তো থাকেই, তবে এই যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু ক্লাস 1-এর যোগ বিয়োগ গুণ ভাগ নয়, পুরোটাই ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। লসাগু এবং গসাগু মাস্ট। আর যেটা সবচেয়ে মাস্ট সেটা হচ্ছে জ্যামিতির অংশ। জ্যামিতির অংশে যে জিওমেট্রিক্যাল ফিগার আঁকা তো শেখাতেই হবে, প্লাস প্রত্যেকটা জিওমেট্রিক্যাল ফিগারের ডেফিনেশন শেখাতে হবে, প্রত্যেকটা জিওমেট্রিক্যাল ফিগার। যেমন বর্গক্ষেত্র কি, আয়তক্ষেত্র কি, বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি করে নির্ণয় করতে হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি করে নির্ণয় করতে হয়, এটা অঙ্কের পার্টে। তো আয়তক্ষেত্রের পরিসীমা কি করে নির্ণয় করতে হয়, একটা ত্রিভুজের উচ্চতা কি করে নির্ণয় করতে হয়, আর এগুলো পরিমিতির মানে এগুলো অঙ্কের পার্টে গেল। আর জ্যামিতির পার্টে যেগুলো করবেন, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, পঞ্চভুজ, ষড়ভুজ, ত্রিভুজ, ঠিক আছে, বৃত্ত, এগুলো সব কটার সংজ্ঞা, এবং তার মধ্যে ধরুন ব্যাস, ব্যাসার্ধ, জ্যা কাকে বলে, বৃত্তের ভূমি কাকে, ত্রিভুজের ভূমি কাকে বলে, বর্গক্ষেত্রের একটা বাহুর পরিমাণ, এমসিকিউ এর প্রশ্ন একটা বলছি, বর্গক্ষেত্রের একটা বাহুর পরিমাণ, একটা বাহুর মাপ যদি হয় 4 cm, তাহলে তার উল্টো দিকের, তার বিপরীত দিকের বাহুটির মান কত, মাপ কত হবে, এটা এমসিকিউ এর প্রশ্ন, এটা বললাম। তারপরে যেমন ধরুন বলা থাকলো যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 60 হয় বা 64 হয়, তাহলে তার একটি 64 স্কোয়ার সেন্টিমিটার হয়, বর্গ সেন্টিমিটার হয়, তাহলে তার একটি বাহুর দৈর্ঘ্য কত বার করতে হবে। তো এই অঙ্কগুলো করতে হবে। আর থাকবে লসাগু গসাগু, আর কি থাকবে, সরল থাকবে, একটা সরল করো থাকবে। সরল করো, কিন্তু সরল করোতে সেই একটাই রুল, বডমাস রুল, BODMAS। এটা সব সব বাচ্চারাই মোটামুটি জানে, যারা ক্লাস 5-এ পরীক্ষা দিচ্ছে তারা সবাই জানে বডমাস কোনটা। তাই বডমাসে বলা আছে যে কোন কোন সরলের ক্ষেত্রে কোন কাজটা কোন কিসে কখন করতে হবে। যেমন প্রথমেই বডমাসের বি হচ্ছে, বডমাসের শুরুর অক্ষর হচ্ছে বি, বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজটা শুরু করতে হবে, ঠিক আছে। সবার শেষে আছে এস, বডমাসের এস হচ্ছে সবার শেষে, এসটা হচ্ছে সাবট্রাকশন, বিয়োগ করতে হবে। তো এই বডমাস রুলটা দিয়ে সরল শেখাবেন। আর কি শেখাবেন, আর শেখাবেন হচ্ছে প্রশ্নের অঙ্ক। প্রশ্নের অঙ্কে এবার কি কি আসবে, প্রশ্নের অঙ্কেতে সব ধরনের প্রশ্নের অঙ্ক, যেমন লাভ ক্ষতি, যেমন পার্সেন্টেজ, যেমন সুদ কষা, যেমন বয়স, পিতা পুত্রের বয়স, যেমন ধরুন বাঁদর লাভ। বাঁদর লাভ মানে একটা তেল চকচকে বাঁশে একটা বাঁদর 10 পা উঠে 3 পা নেমে যাচ্ছে, স্লিপ করছে। তো তার সেই বাঁশটার উচ্চতা যদি এত ফিট হয়, বাঁদরটার কতক্ষণ সময় লাগবে তার চূড়ায় পৌঁছতে, এই অঙ্কগুলো করিয়ে রাখতে হবে। যদি এইভাবে করাতে পারেন, তাহলে আপনার বাচ্চা সাফল্যের মুখ দেখবে, সফলতার মুখ দেখবে। নইলে কিন্তু প্রশ্নপত্র হাতে পেয়ে স্কুলে, মানে পরীক্ষা হলে গিয়ে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তাকে ঘাবড়ে যেতে হবে। কাজেই যদি আপনাদের কারুর ইচ্ছে থাকে যে আপনার বাচ্চাটিকে একবার কেন বললাম, কেননা সেকেন্ড অ্যাটেম্প্ট কিন্তু বেশিরভাগ 99% কেসে পাবেন না, তার কারণ বাচ্চার বয়স বেড়ে যাবে। প্রত্যেকটা রামকৃষ্ণ মিশনের স্কুলে বয়সটা হচ্ছে একটা খুব বড় ফ্যাক্টর, এবং বয়সটাকে কিন্তু স্ট্রিক্টলি ধরা হয়, মানে অত্যন্ত স্ট্রিক্টলি ট্যাকল করা হয় বয়সটাকে। কাজেই একবারই চান্স পাবে, 99% বাচ্চা দুবার চান্স পায় না, একবার চান্স পায়। কাজেই একবারেই একটা বাচ্চা যাতে চান্স পায় সেইভাবে আপনারা তৈরি করুন আপনার বাচ্চাদের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরুন ক্লাস 5-এ আপনার বাচ্চা যদি পরীক্ষা দিতে যায়, তাহলে কিন্তু তার পেছনে একদম 1 বছর টাইম লাগে তাকে তৈরি করতে। আমরা তো প্রচুর বাচ্চা তৈরি করি, তো আমাদের 1 বছর টাইম লাগে। আমরা গার্জিয়ানের সঙ্গে আমি কথাই বলিনি, আমি নিজেই ক্লাস করি,
আমি কথাই বলিনি যে আমাকে কিন্তু 1 বছর টাইম দিতে হবে, তার আগে যদি 1 বছর টাইম আমি না পাই তাহলে কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর হ্যাঁ, 1 বছর যদি আমি টাইম পাই তাহলে যে কোনো দুটো স্কুলে আমি পরীক্ষা দিতে বলবো। প্রত্যেকটা আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বাচ্চাকে দেখি এবং প্রত্যেকের গার্জিয়ানকে আমি বলে দিই, দেখুন একটা স্কুলে বসাবেন না পরীক্ষায়, দুটো স্কুল, সেই দুটো স্কুলও আমি চুজ করে দেবো। কারণ আমি তো তার মেধাটা বুঝতে পারছি, সে কোন স্কুলে। বাচ্চার গার্জিয়ান তো ভেবে আছে নরেন্দ্রপুরে ভর্তি করব, কিন্তু বাচ্চার যদি মেধা না থাকে তাকে তো নরেন্দ্রপুরে ভর্তি করা নেক্সট টু ইম্পসিবল, অসম্ভব, কেউ করতে পারবে না। তো আমাকে দেখে নিতে হবে, তখন স্কুল বাঁচতে হবে। নরেন্দ্রপুর একটা জিনিস মাথায় রাখুন, সেটা হচ্ছে নরেন্দ্রপুরের কোশ্চেন সবচেয়ে কঠিন হয়। কাজেই একটা বাচ্চাকে যদি নরেন্দ্রপুরে ভর্তি করতে হয় তাকে তার সেই মতো তার মেধা লাগবে। আমার এবছরের যে ব্যাচ যারা এবার চান্স পেলো, চারটে বাচ্চা, এর আগের দিন আমি রেজাল্টে বলেছি আমার 4টে স্টুডেন্ট নরেন্দ্রপুরে চান্স পেয়েছে। তো এক্সেপশনালি ব্রিলিয়ান্ট, তারা বলে বোঝানো যাবে না। তো ওদের পড়ানোও খুব টাফ হয়, ওরা সব জানে, সব জেনে বুঝেই এসেছে আর কি পড়তে। তো কাজেই সেক্ষেত্রে কিন্তু এই কোথায় কোথায় পরীক্ষায় বসাবেন বাচ্চাকে, নরেন্দ্রপুরের প্রতি অকারণ মোহ না দেখিয়ে যে কোনো জায়গায় দুটো স্কুলে পরীক্ষায় বসাবেন। পরীক্ষায় বসালে একটা স্কুলে হওয়ার সম্ভাবনা থাকে, কোন দুটো স্কুলে বসাচ্ছেন এই চয়েসটাও কিন্তু খুব জরুরি। আবার বলছি যে আমি প্রত্যেকবার এই ক্লাসটা মানে প্রত্যেক বছরে আমার অজস্র স্টুডেন্টস চান্স পায়। আমি নিজেই একটা কোচিং পরিচালনা করি। এই কোচিংয়েতে আপনারা যদি আপনাদের বাচ্চাদের ভর্তি করতে চান তাহলে সরাসরি আমার সঙ্গে আমার নাম্বারে কথা বলবেন। আমার নাম্বার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আরেকবার রিপিট করছি, 8337070688। এই বলে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।